একে একে ধরা পড়ছেন ১/১১-র কুশীলবরা। সে সময়ের বহুল আলোচিত এবং প্রভাবশালী সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। এর ঠিক পরপরই গ্রেফতার করা হলো ১/১১-র সময় ডিজিএফআই এর পরিচালক আর এক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালিদকে। তবে ১/১১-র প্রসঙ্গ এলেই সবার আগে যার নাম আসে তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সবার আগে তাকেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এই তথ্য তিনি নিজেই জানিয়েছেন। সে সময় তিনি প্রধান উপদেষ্টা হতে চাননি, কারণ তিনি চেয়েছিলেন দীর্ঘমেয়াদে ক্ষমতায় বসতে, রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে বিজয়ী হয়ে ৫ বছরের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসতে চেয়েছিলেন। এজন্য ১/১১-র আগে থেকেই প্রস্তুতি চলছিল। তবে রাজনৈতিক দলগুলোর অনমনীয় অবস্থানের কারণে শেষ পর্যন্ত এই উদ্যোগ ব্যর্থ হয়ে যায়। এ কারণেই অনেকে বলছেন, যেহেতু ১/১১-র চক্রভেদ হয়েছে, তাহলে ডক্টর ইউনূসও কি আইনের আওতায় আসবেন? প্রথম প্রশ্ন, ২০০৭ সালের ১১ই জানুয়ারি কি কোনো মেটিকুলাস ডিজাইন হয়েছিল? ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাকে ডক্টর ইউনূস মেটিকুলাস ডিজাইন বলেছেন, কিন্তু এর ১৭ বছর আগে ২০০৭ সালের জানুয়ারিতে সেনাবাহিনীর সমর্থন নিয়ে ডক্টর ফখরুদ্দিন আহমদকে প্রধান উপদেষ্টা বানিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়, সেটিও যে একটি মেটিকুলাস ডিজাইনের অংশ, এটি অনেকেই আর আলোচনা করেন না। ফখরুদ্দিন সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ ভূমিধস বিজয় অর্জন করে। সেই বিজয়কে কাজে লাগিয়ে তারা সংবিধান সংশোধন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ প্রধানমন্ত্রীর একনায়কতন্ত্র কায়েম করে ১৫ বছর একটানা ক্ষমতায় থাকে। এই কারণে আওয়ামী লীগ এই মেটিকুলাস ডিজাইনকে আমলে নেয়নি, বরং এর সঙ্গে জড়িত অনেককে নানা সুযোগ সুবিধা এবং পদ পদবি দিয়ে পুরস্কৃত করেছে। আইরনি হলো, এরই ধারাবাহিকতায় ২০২৪ সালে যে মেটিকুলাস ডিজাইন হয় তা হাসিনা সরকারকেই উৎখাত করে দেয়। ২০০৭ সালে মেটিকুলাস ডিজাইনে ক্ষতিগ্রস্ত পক্ষটির নাম বিএনপি। এই কারণে বিএনপি ক্ষমতায় এসে তাদের আইনের আওতায় আনতে শুরু করেছে, এমন আলোচনা আছে। কিন্তু বিএনপির সামনে চ্যালেঞ্জ হলো, যে পক্ষটি ২০০৭-এ ষড়যন্ত্র করেছিল, সেই পক্ষের অনেকেই আবার ২০২৪-এর ডিজাইনেও যুক্ত ছিলেন। কাজেই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার আশঙ্কাও আছে। চলুন ধাপে ধাপে খুলে দেখি। প্রথমে ফিরে যাই ২০০৭ সালের ফেব্রুয়ারিতে। জরুরি অবস্থা চলছে, সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়। রাজনৈতিক নেতারা গ্রেফতার, রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। ঠিক এই সময়ে ১৮ই ফেব্রুয়ারি ২০০৭ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস একটি খোলা চিঠি লিখলেন দ্য ডেইলি স্টারে। চিঠিতে তিনি দেশবাসীর কাছে জানতে চাইলেন তিনি কিভাবে রাজনীতিতে আসবেন। তারপরই ঘোষণা করলেন নতুন রাজনৈতিক দলের নাম নাগরিক শক্তি। স্লোগান ছিল, বাংলাদেশ এগিয়ে চলো, উদ্দেশ্য বিরাজনীতিকরণ। অর্থাৎ ঐতিহ্যবাহী রাজনীতিবিদদের, বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃত্বকে সরিয়ে সুশীল সমাজ, সৎ নাগরিক এবং অন্যরকম রাজনীতির মাধ্যমে দেশ চালানো। তিনি বলেছিলেন, দুর্নীতি ও ক্ষমতার দ্বন্দ্ব থেকে মুক্তি চাই। কিন্তু সমালোচকরা বলেন, এটা আসলে ছিল -2 ফর্মুলারই অংশ, খালেদা হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু এই নিষেধাজ্ঞার মধ্যে ডক্টর ইউনূসের দলের পক্ষে কার্যক্রম ঠিকই চলতে থাকে। অনেক সূত্র বলে, সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকার ও সেনা কর্মকর্তাদের সঙ্গে ডক্টর ইউনূসের যোগাযোগ ছিল। তাকে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল, কিন্তু তিনি রাজি হননি, কারণ মেয়াদ ছিল মাত্র ২ বছর। তার বদলে তিনি নিজেই রাজনৈতিক দল গঠনের পথ বেছে নেন। নাগরিক শক্তির সঙ্গে যুক্ত ছিলেন সুশীল সমাজের অনেকেই, যারা পরে ১/১১ সরকারের উপদেষ্টা হয়েছিলেন। কিন্তু মে ২০০৭-এ এই দলটি বিলুপ্ত হয়ে যায়, কারণ যোগ্য প্রার্থী পাওয়া যায়নি বলে ইউনূস নিজেই জানিয়েছিলেন তখন। এবার আসুন সেই সময়ের গণমাধ্যমের ভূমিকায়। ডক্টর ইউনূসের এই বিরাজনীতিকরণের গল্প প্রচারে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল প্রথম আলো ও ডেইলি স্টার। সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনাম ছিলেন ইউনূসের সঙ্গে সরাসরি যুক্ত সেই সুশীল সমাজের অংশ, যারা ২০০৬ সাল থেকে সৎ প্রার্থীর দাবিতে আন্দোলন করছিলেন। ১/১১-র সময়ে এই দুই পত্রিকা এবং তাদের সঙ্গে চ্যানেল আইয়ের শাইখ সিরাজ সহ আরও কয়েকজন নিয়মিত বিভিন্ন আলোচনায় বলেছেন, রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত, দেশ চালানোর যোগ্যতা তাদের নেই, সুশীল সমাজ ও তত্ত্বাবধায়ক সরকারই সমাধান। এই সময় তারেক রহমান, বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক নেতার দুর্নীতির গল্প সাজিয়ে তাদের বিরুদ্ধে জনমত তৈরি করা হয়েছিল। সমালোচকরা বলেন, এটা ছিল পর্দার আড়ালের পরিকল্পনারই অংশ। রাজনীতিকে
বিরাজনীতিকরণ করে আসলে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন। পরবর্তীতে এই একই মিডিয়া ব্যক্তিরা 2024 সালের অন্তর্বর্তী সরকারেও ডক্টর ইউনূসের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। 1/11 আর 2024 দুইবারই একই চক্রের খেলা, একবার দুর্নীতির বিরুদ্ধে আর একবার সংস্কারের নামে। জনগণের প্রত্যাশা ছিল সুষ্ঠু নির্বাচন, কিন্তু তারা এটাকে রাজনীতিবিদদের সরিয়ে নিজেদের ক্ষমতায় বসানোর উদ্যোগে পরিণত করার চেষ্টা করে। এই মুহূর্তে জেনারেল মাসুদ এবং মামুনের গ্রেপ্তার নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, এটি কি 1/11 সব কুশীলবদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার সূচনা? 23শে মার্চ রাজধানীর বাড়িধারার ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীকে। প্রাথমিকভাবে মানব পাচার ও প্রতারণার অভিযোগে পল্টন থানার একটি মামলা দেখানো হয়। পরে দেখা যায় তার বিরুদ্ধে মোট 11টি মামলা রয়েছে, যার মধ্যে হত্যা, মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগ আছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে 119 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা করেছে, যেখানে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে এই অর্থ হাতিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। 25শে মার্চ আদালত আগামী 9 এপ্রিল এই মামলায় তার গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি রাখেন। বুধবার গ্রেপ্তার হন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ। সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর মহাপরিচালক ছিলেন। তার বিরুদ্ধে ডিজিএফআই কে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার, 1/11 ভূমিকা, জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনিয়ম, শেয়ার ব্যবসায় অনিয়ম এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ পর্যন্ত ধরা পড়েছেন 2 জন, কিন্তু এই তালিকা শেষ নয়। সামাজিক মাধ্যমে 40 থেকে 45 জনের একটা তালিকা ঘুরে বেড়াচ্ছে। তাতে ডক্টর ইউনূস থেকে শুরু করে ইয়াজউদ্দিন, মইনু আহমেদ, মাহফুজ আনাম, মতিউর রহমান, শাইখ সিরাজ সহ অনেকের নাম আছে। এই তালিকার কোনো তথ্যসূত্র নেই, কিন্তু গত কয়েক বছরে আমরা এমন কিছু তালিকা দেখেছি যেখানে আগে সামাজিক মাধ্যমে চরিত্র হনন করে গ্রেপ্তারের প্রেক্ষাপট তৈরি করা হয়। 2007 সালে সামাজিক মাধ্যম অতটা জনপ্রিয় ছিল না, তাই সেই সময়ে চরিত্র হননের মাধ্যম ছিল দৈনিক পত্রিকা এবং টেলিভিশন। দেশের 2 প্রধান দৈনিক প্রথম আলো আর ডেইলি স্টার সেই সময়ে তারেক রহমানের নামে পত্রিকার প্রথম পাতার একটা বড় অংশ রিজার্ভ রাখত। তার দুর্নীতির গল্প ছিল পত্রিকা দুটির নিয়মিত আইটেম। অভিযোগ আছে এই চরিত্র হনন আর বিরাজনীতিকরণে কলকাঠি নাড়েন মাসুদ উদ্দিন চৌধুরী। তার সাথে সহযোগী ছিলেন মামুন খালেদ। সে সময় 9ম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন মাসুদ, আর মামুন ছিলেন ডিজিএফআই এর পরিচালক। দুর্নীতি দমনের নামে গঠিত গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাকে অস্ট্রেলিয়ায় রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়ে দেওয়া হয়। 2018 সালে তিনি আওয়ামী লীগের নমিনেশন পাওয়ার চেষ্টা করেন, না পেয়ে জাতীয় পার্টি থেকে নমিনেশন নেন এবং ফেনী 3 আসন থেকে বিনা ভোটে এমপি নির্বাচিত হন। একই আসন থেকে 2024 সালের বিতর্কিত নির্বাচনেও বিজয়ী হন। 24 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে সংসদ বিলুপ্ত হলে তিনি কানাডায় পালিয়ে যান বলে জানা যায়। সামাজিক মাধ্যমে অনেকে লিখছেন, সামনে আমেরিকা থেকে বড় ধরনের সামরিক অস্ত্র ও সরঞ্জাম ক্রয়ের টেন্ডার আসছে, সেখানে তার প্রতিষ্ঠানের জন্য সুযোগ হতে পারে, এমন আশায় দেশে ফিরেছেন তিনি। দেশে ফেরার কিছুদিনের মধ্যেই গ্রেপ্তার হলেন মাসুদ। তার গ্রেপ্তারে 111-এর অন্য কুশীলব যারা বিদেশে আছেন তাদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে গেল। সেই সময়কার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমদ নাগরিকত্ব নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। 1/11 প্রধান কুশীলব তৎকালীন সেনা প্রধান মইনু আহমদও আছেন যুক্তরাষ্ট্রে। তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে সামরিক অ্যাটাশে হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন সামরিক গোয়েন্দা সংস্থার আর এক আলোচিত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী ফজলুল বারী। গণতান্ত্রিক সরকারের জামানায় 1/11 ঘটনাবলীর তদন্তের প্রয়োজনে তাকে ডাকা হলেও আর দেশে ফেরেননি। এরপর থেকেই স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের ডালাসে। সেই সময়ের আলোচিত এবং বিতর্কিত আরেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা এটিএম আমিন আছেন দুবাইয়ে। শেখ মামুন খালেদের মতো তিনিও ডিজিএফআই এর পরিচালক ছিলেন। ওই সময়ে ডিজিএফআই এর আরেক ক্ষমতাধর কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাইদ জোয়ারদার দুবাই, কানাডা যাওয়া আসার মধ্যে আছেন। তবে দেশেই আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাসান মসুদ চৌধুরী, যিনি 1/11 সরকারের সময় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ওই সময়ে রাজনীতিবিদদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ এবং একের পর এক মামলা করে আলোচনায় ছিল দুর্নীতি দমন কমিশন। পরবর্তী গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন দুদক চেয়ারম্যান হাসান মসুদ। সামাজিক মাধ্যমে একটা অংশ অবশ্য হাসান মসুদকে গ্রেপ্তার না করার জন্য প্রচারণা চালাচ্ছেন।
কেউ কেউ আবার তার জামায়াত সংশ্লিষ্টতার কথাও বলছেন। কেউ কেউ বলছেন 2007-এর 1/11 হোক কিংবা 2024-এর 5 আগস্ট, দুই সময়ের তত্ত্বাবধায়ক সরকারে সুবিধাজনক অবস্থানে ছিল জামায়াত। এটাও এই দুই ঘটনার একটা কমন চিত্র। 2007-এর 1/11-র পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পক্ষ বিএনপি, এটা সবাই জানে। কিন্তু 2024 সালের আগস্টে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেবার পর থেকেই বিএনপির সঙ্গে সম্পর্ক ছিল টানাপোড়েনের। বিএনপি চেয়েছিল যুক্তিগ্রাহ্য সময়ের মধ্যে নির্বাচন হোক, আর ইউনূস সংস্কার এজেন্ডাকে বেশি প্রাধান্য দেন। দ্বিতীয়ত, নির্বাচনের আগে তড়িঘড়ি করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে বিএনপির ঘাড়ে জুলাই সনদের এমন কিছু বিষয় চাপিয়ে দেওয়া হয় যার সঙ্গে বিএনপি দ্বিমত করেছিল। তৃতীয়ত, ইউনূস সরকারের বিভিন্ন সংস্কার কমিশনের প্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন দেবপ্রিয় ভট্টাচার্য বা বদিউল আলম মজুমদাররা 1/11 সরকারের সময়ও গুরুত্বপূর্ণ ছিলেন। যদিও 2007-এর 1/11 আর 2024-এর আগস্টের পটভূমি এবং প্রতিপক্ষ এক নয়, কিন্তু দুই ক্ষেত্রেই যারা সুবিধাভোগী অবস্থানে ছিলেন তারা প্রায় একই। এই জন্যই এই দুই ঘটনার সঙ্গে সামঞ্জস্য খুঁজে পান অনেকে। 1/11 শেকড়ে হাত দিলে 5 আগস্ট পরবর্তী কার্যক্রমের রহস্য অনেকটা উন্মুক্ত হয়ে যেতে পারে। তবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন থেকে যায়, এই বিচার প্রক্রিয়া কত দূর এগোবে? শুধু কয়েকজন জেনারেল আর আমলাকে শাস্তি দিয়ে কি থামিয়ে দেওয়া হবে, নাকি 1/11-র মূল স্থপতিদেরও খুঁজে বের করা হবে? আর তা করতে গেলে 1/11-র কুশীলবদের প্রথম পছন্দ ডক্টর ইউনূস সহ অনেকেই হয়তো তদন্তের আওতায় আসতে পারেন।